নির্বাচন ব্যবস্থা সংস্কারের তাগিদ সিইসির, কিছু বিষয় প্রশ্নবিদ্ধ হলেও এবারে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি। টিআইবিকে বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের, সব দ্বন্দ্ব মিটিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে ঘোষণা। বাজার অস্থিতিশীল করলে আবারও চাল আমদানি চালু করবে সরকার, হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী। এরই মধ্যে কমছে দাম, বললেন খাদ্যমন্ত্রী। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে আর্থিক খাতে সংস্কার জরুরি, জানালেন অর্থমন্ত্রী। বিশ্ব ব্যাংকের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। মাঘের শীতে কয়েক জেলায় বৃষ্টির হানা, শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই পাকিস্তান ইরান দ্বন্দ্ব, তেহরানের হামলার পাল্টা জবাব ইসলামাবাদের, নিহত 7, যুক্তরাষ্ট্রের নিন্দা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি আশা করছে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এবং অংশীদারিত্ব নতুন এক উচ্চতায় পৌঁছাবে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা জানান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবহন খাতে বাংলাদেশকে 407 মিলিয়ন ইউরো সহযোগিতা দিচ্ছে ইইউ। কথা উল্লেখ করে হোয়াইটলি জানান, ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়াতে চায় তারা। একই সঙ্গে বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ারও অঙ্গীকার করেন তিনি। গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দেয়ায় ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নিত্যপণ্যের মূল্যের বিষয়ে ষড়যন্ত্রের গন্ধ না খুঁজে বাস্তবমুখী কাজ করবে আওয়ামী লীগ, এমনটা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের টিআইবি সমালোচনা করে বলেন, তারা বিএনপির দালাল হয়ে কাজ করছে। টিআইবি, সিপিডি সহ বিভিন্ন সংগঠনকে মোকাবেলায় মামলার পথে না গিয়ে রাজনৈতিকভাবেই মোকাবেলা করার ঘোষণা দেন কাদের। জাতীয় সংসদ নির্বাচনের ফলে আওয়ামী লীগের তৃণমূলে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে তা মিটিয়ে দলটি সামনের দিকে এগিয়ে যাবে মন্তব্য করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির হরতাল অবরোধ এখন রাজনীতিতে মরিচা পড়া হাতিয়ারে পরিণত হয়েছে। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন। বিতর্কের ঊর্ধ্বে উঠতে না পারলেও এবারের নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন পদ্ধতিতে আরও সংস্কার আনার সুপারিশ জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, নির্বাচন আয়োজন নিয়ে সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না কমিশনার। যেটা আশঙ্কা করা হয়েছিল ব্যাপক অনিয়ম ইত্যাদি হবে, সেই জিনিসটাকে নির্বাচনটাকে তুলনামূলকভাবে অনেক বেশি সফল ও গ্রহণযোগ্য করা সম্ভব হয়েছে। তো আমরা বিভিন্ন ত্রিমুখী চাপে আমাদের নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য আরো বেশি উদ্বুদ্ধ ও সচেষ্ট হয়েছি।
কোনো গবেষণা না করেই রিপোর্ট দিয়েছে টিআইবি, মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র, ইইউ সহ সব পর্যবেক্ষকরাই নির্বাচনের প্রশংসা করেছে। তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 7 ফেব্রুয়ারি দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। প্রকৃতপক্ষে টিআইবি বেশিরভাগ ক্ষেত্রে কোনো গবেষণা না করেই কিছু শ্যালো কিছু বিষয়, অর্থাৎ পত্রিকার রিপোর্ট এবং তড়িঘড়ি করে কিছু তথ্যপাত্র সংগ্রহ করে সেটার ভিত্তিতেই বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রেস ব্রিফিং করে। গতকালকেরটাও আমার কাছে সেরকমই মনে হয়েছে। সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে প্রশাসন। দেশের 8 বিভাগে চলছে এই অভিযান। চালের অতিরিক্ত মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর 4 দিনের মধ্যে দাম না কমালে আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের পর সব ধরনের চালের দাম কেজিতে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়। আমন মৌসুমের নতুন ধান বাজারে আসার পর এভাবে দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, মিল মালিকদের থেকে অধিক দামে চাল কিনছেন তারা, ফলে চাইলেও দাম কমানোর সুযোগ নেই তাদের কাছে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির মান্টিটাস্কির সাথে খাদ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচনকালীন সময় থেকে মন্ত্রিসভা গঠন পর্যন্ত সময়ের সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা। এই সুযোগ তারা নিয়েছে। চালের দাম ইতিমধ্যে কমতে শুরু করেছে, শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে। 2-1 দিনের মধ্যে কর্পোরেট ব্যবসায়ীদের ডাকা হবে। কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। চালের বাজার স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। হঠাৎ করে দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শীতে ধানের বীজতলা মরে যাচ্ছে, সেই বিষয়ে সতর্ক অবস্থানে আছে। শুধুমাত্র মিলারদেরকে ডাকি নাই, আমরা কিন্তু ডেকেছি ইয়াদেরকেও ডেকেছি, পাইকারি ব্যবসায়ীদেরকে ডেকেছি, আমদানিকারকদেরকে ডেকেছি। কালকে মোটামুটি একটা আমাদের ফ্রুটফুল মিটিং হয়েছে বলে আমরা মনে করি। আজকে আমাদের 8টা ডিভিশনে ডিসি, এসপি, র্যাব এবং আমাদের ফুড অফিসারদের সাথে আমাদের জুমে মিটিং আছে। 11:30 থেকে শুরু হবে 4টা ডিভিশন, আর 2:30 থেকে 4 ডিভিশন। নির্বাচনকালীন সময় থেকে মন্ত্রিসভা গঠন পর্যন্ত সময়ের সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা, মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে খাদ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, খাদ্যমন্ত্রী আর কি জানিয়েছেন আমাদেরকে জানাবেন, আর সচিবালয়ে আজ বিদেশি কূটনীতিকদের মধ্যে কারা কারা গেছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে রবিবার থেকে নতুন সরকারের মন্ত্রিসভা অফিস শুরু করেছেন এবং রোববার থেকে শুরু করে তা এই পর্যন্ত এই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বিভিন্ন দেশের কূটনীতিকরা দেখা করছেন, হাই কমিশনার দেখা করছেন। এটা নতুন সরকারের প্রতি অভিনন্দনই বটে, কিন্তু তাদের যে মন্ত্রণালয় থাকে সে সংশ্লিষ্ট কাজ নিয়েই তারা কথা বলছেন। আজকে সকালে প্রথমেই সকাল 10:30টায় খাদ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন রাশিয়ার হাই কমিশনার। এখানে আমরা জানি যে রাশিয়ার সাথে বাংলাদেশের গম আমদানি এবং চাল আমদানি নিয়েও আগে থেকেই তাদের সাথে এই সম্পর্ক আছে এবং ইদানিং গম আমদানি চলছেও তাদের সাথে। হয়তো চালটা বন্ধ আছে, কারণ চাল আমদানি এখনো পর্যন্ত করতে হচ্ছে না। যদি আগামীতে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে রাশিয়াকে প্রথম চয়েস দিবে বাংলাদেশ, কারণ রাশিয়ার সাথে এবং ইউক্রেনের সাথে চাল আমদানির বিষয়টা আগে থেকেই তাদের একটা সহযোগিতা হাত বাড়ানো আছে। যেহেতু ইউক্রেনের সাথে একটা যুদ্ধ চলছে, সেটা হয়তো ইউক্রেন এখন বন্ধ থাকার কারণে রাশিয়াই হবে। এবং রাশিয়ার সাথে আগামীতে আরও কিভাবে ব্যবসা বাণিজ্যর সম্পর্ক অব্যাহত রাখা হবে সেই বিষয় নিয়ে খাদ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে এবং বৈঠকের পর খাদ্যমন্ত্রী খুব পরিষ্কার করে চাল যে দাম বেড়ে গেছে বাজারে এটা নিয়ে কথা বললেন, যে আসলে চালের দামটা এটা খুবই এই সময় চালের দাম বাড়ার কথাই না। এইটা আসলে এটা ব্যবসায়ীরা যখন এমপি মন্ত্রীরা নির্বাচনকালীন সময় ব্যস্ত ছিলেন সেখানে, তখন এই সুযোগে চালটার দাম বাড়িয়েছেন এবং এটা বাড়ানো আর হবে না, 2-1 দিনের ভিতরে কমে যাবে। এবং কিছুক্ষণ আগে অর্থমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। উনি সাংবাদিকদের সাথে, অর্থমন্ত্রীর সাথে ওনার সাথে 45 মিনিটের মতো বৈঠক হয়েছে এবং সাংবাদিকদের সাথে দুজনই কথা বলেছেন, অর্থমন্ত্রীও কথা বলেছেন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর তিনিও কথা বলেছেন। এবং উনি খুব পরিষ্কার করে জানিয়েছেন যে 41 সালের ভিতরে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, সেটার জন্য বাংলাদেশের আর্থিক খাতে কিছু সংস্কার জরুরি এবং সেই সংস্কার কি খাতে সংস্কার, মুদ্রাস্ফীতির সংস্কার বলেছে উনি, বলেছেন আরও কয়েকটা সংস্কারের কথা
কথা পরিষ্কার করে না বললে উনি জানিয়েছেন যে আসলে আমাদের এই সংস্কারগুলোর ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক, এবং বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের যে আর্থিক সহায়তা অব্যাহত আছে এটাও সামনের দিনগুলো থাকবে। সবসময় বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। একই কথা বলেছেন অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী তিনিও, যে বিশ্বব্যাংক যে বলেছে যে বাংলাদেশের অর্থনৈতিক খাতে সংস্কার জরুরি, এটার সাথে একমত অর্থমন্ত্রী নিজেও। এবং উনি যেহেতু মাত্র 5 দিন হলো অফিস করলেন, সামনের দিনগুলোতে উনি নিজে বললেন যে আরো আমি বুঝে শুনে নেই কিভাবে কোন কোন খাতে আসলে যে রাজস্ব খাত নিয়ে কথা বলেন, রাজস্ব খাতেও আসলে সংস্কার জরুরি, মুদ্রাস্ফীতি খাতে সংস্কার জরুরি, এগুলো নিয়ে ওনারা পরবর্তীতে কাজ করবেন। উনি সেটাও বললেন যে বিশ্বব্যাংকের সাথে আমাদের বন্ধুত্ব যেটা ছিল এটা থাকবে এবং ওনারা আমাদের দেশে যে বিনিয়োগ সেটা অব্যাহত রাখবে। তানিয়া। ইয়াসমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সচিবালয় থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে আর্থিক খাতে সংস্কার জরুরি বলে জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশের সব খাতে বিশ্বব্যাংক আগের মতোই সহায়তা করবে। Committed along with our sister organization, the International Finance Corporation, and what we discussed was indeed continuing this support, whether it is about financing but also about reforms. Reforms are critically important, and we discussed about how on the economic reform agenda. তীব্র শীত ও কুয়াশার মধ্যেই নেমেছে বৃষ্টি। চুয়াডাঙ্গা, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি দেখা মিলেছে। বৃহস্পতিবার সকাল থেকে 2.5 ঘন্টা ধরে হালকা ও ভারী বৃষ্টিপাত হয়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে 19.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলাটিতে। একই সাথে সকাল 9টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তাতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। গেল কয়েকদিন ধরেই জেঁকে বসেছে শীত। এর মধ্যে মাঘের বৃষ্টিতে বাড়তে পারে তীব্রতা, তবে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৃদু শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা 10 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জনপদ কুড়িগ্রামে। শীতের তীব্রতার কারণে জেলায় সকল স্কুলের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসক। তীব্র ঠান্ডার কারণে বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে বিপাকে ছিলেন অভিভাবকরা। এর মধ্যে স্কুল বন্ধের খবরে কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে তীব্র শীত ও বৃষ্টির সাথে শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গায় সকল স্কুলে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঠান্ডার কারণে থাকা যায় না, আর কাশি হয়, সর্দি হয়, জ্বর আসে। চলাফেরায় খুব কষ্ট হয়েছে। আজকে মনে করেন কতদিন থেকেই চলাফেরা করতে পারতেছি না, বাড়ির থেকে বেড়া দেয় না। দর্শক, শীত ও বৃষ্টির সবশেষ খবর জানাতে যশোর এবং দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল শহীদ খান হিমেল এবং ফখরুল হাসান পলা। শুরুতেই যাচ্ছি যশোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল শহীদ খান হিমেল। হিমেল, একে তো শীত, তার উপর বৃষ্টি, জনজীবনে কি প্রভাব দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে একে তো শীত পড়ছে এবং তার উপরে আজকে আমরা যেটা দেখতে পেরেছি যে বৃষ্টি হচ্ছে, এই কারণে আসলে জনজীবনের উপর প্রচুর প্রভাব পড়েছে। তো আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকে যে তাপমাত্রা তারা রেকর্ড করেছে 10 ডিগ্রি 8 সেলসিয়াস। আর মধ্যরাতের থেকে এই তাপমাত্রার সাথে সাথে আপনার বৃষ্টিপাতের ঘটনা দেখা গেছে যে বৃষ্টিপাত হয়েছে এবং ভোর রাত থেকে সকাল 6টা পর্যন্ত 4 মিলিমিটার গতিতে বৃষ্টি হয়েছে এবং আপনার সকাল 6টার থেকে রাত সকাল 9টা পর্যন্ত আপনার 17 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে আসলে এই অঞ্চলে শীতের প্রভাবটা অনেক এবং মানুষের ভিতরে অনেকটাই প্রভাব পড়েছে। আমরা আরেকটা জিনিস দেখতে পেরেছি যে গত বছরের তুলনায় এই বছরে শীতবস্ত্র এবং বিভিন্ন শীতের যে ইগুলা সেগুলো বিতরণটা চোখে পড়ার মতো নয়।
তবে ডিসি অফিস এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বেশ কয়েক জায়গায় আপনার শীতবস্ত্র বিতরণ করলেও অন্য কোনো সংস্থাদের কোনো তৎপরতা আমরা দেখতে পারি নাই। তবে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার এখনও যেই মেঘাচ্ছন্ন রয়েছে, এই মেঘাচ্ছন্ন অবস্থাতে কিছু কিছু সময়ে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আসলে মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং তাদের কর্মস্থলে যেতে পারছে না। তো এই যে মেঘাচ্ছন্ন এবং শীত এবং সব কিছু মিলিয়ে এই বৃষ্টিটা নতুন আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষের জন্য। তো এই যে মানুষ নিরুপায় হয়ে আসলে বের হতে হচ্ছে, তারপরেও আসলে তাদের কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। এই ছিল আসলে যশোর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছে দিনাজপুরে, পলাশ, আপনার কাছে জানবো সেখানকার কি অবস্থা। হিমেল, ধন্যবাদ আপনাকে। আপনি যশোরের চিত্র জানাচ্ছিলেন, সেখানে বৃষ্টির খবর জানাচ্ছিলেন। আসলে দিনাজপুরে কিন্তু আজকের যে সকালের যে আবহাওয়া, সেটা একেবারে রোদের মানে এত সুন্দর রোদ মানুষ উপভোগ করেছে। আসলে গত কালকেও আমি কিন্তু একটি প্রতিবেদনে আপনাদের জানাচ্ছিলাম নিউজ 24-এর মাধ্যমে যে আসলে গতকালকে 3টার পরে কিন্তু সূর্য ওঠা শুরু করেছে এবং আপনি জানেন যে একেবারে টানা 11 দিন এই অঞ্চলে কিন্তু কোনো দেখা মেলেনি। এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে একেবারে হাস্য উজ্জ্বল সূর্যের যে চেহারা। এবং আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রাত থেকে এবং সকাল 6টা পর্যন্ত তারা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে কিন্তু সারা দেশের রেকর্ড করেছে যে 8.0 ডিগ্রি সেলসিয়াস। তো তারা বলছে যে আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা বাড়বে এরকম যদি আবহাওয়া রোদেলো অবস্থা থাকে। তো দিনাজপুর থেকে এ ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি তানিয়ার কাছে। তানিয়া। পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শীত ও বৃষ্টির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নিউজ 24 দুপুরের সংবাদে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। New Zealand Dairy, excellence in quality. কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। বাবু, এখান থেকে চলো, ওইদিকে ধোঁয়া। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি। বড়দের লোশন নয়, বাবুকে দিন মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। আপনার টুথপেস্টে কি নুন আছে? নুন? হ্যাঁ, কোলগেট অ্যাক্টিভ সল্টে আছে নুন। এর অভিনব ফর্মুলা লড়ে 99.9% পর্যন্ত জার্মসের সাথে। দাঁতের সমস্যা? চান্সে নেই। এখন আরো ভালো ফ্লেভারের সাথে। নিউজ 24 দুপুরের সংবাদে স্বাগত আরও একবার। ভারত সরকারের অর্থায়নে দেশের বিভিন্ন অঞ্চলে 12টি হাইটেক পার্ক নির্মাণের কাজ চলছে 2025-26 সালের মধ্যে, যার অপারেশনে যাবে। এতে নতুন করে বাংলাদেশে 10 লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে। ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সাথে বৈঠক শেষে কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, ভারতের কাছে $193 মিলিয়ন স্বল্প সুদে ঋণ মিলেছে। দুই দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ ভারত সাইবার ড্রিল অনুষ্ঠিত হবে। এই সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের পাশে থাকবে ভারত। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
লালমনিরহাটে চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ট্রেন অ্যাটেন্ডেন্ট আক্কাস আলীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে আর ভুক্তভোগী নারীকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাতে জয়দেবপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলে লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী। চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় পরবর্তীতে কক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে ট্রেন অ্যাটেন্ডেন্ট আক্কাস। চিৎকার শুনে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ও অভিযুক্ত আক্কাসকে আটক করে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি থেকে 2টি ট্রাক উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবির। জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছাড়াও বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে কাজ করছে। এর আগে বুধবার সকাল 8:30টার দিকে 9টি গাড়ি নিয়ে 5 নম্বর ঘাটের কাছে ডুবে যায় রজনীগন্ধা 7 নামের ফেরি। এই ঘটনায় 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তদন্ত দলের। দর্শক, পাটুরিয়া ঘাটে ফেরি ডুবিয়ে উদ্ধারের সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, উদ্ধারের কি খবর আছে আপনার কাছে, আর ঘাট কর্তৃপক্ষের কারোর সাথে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন তারা, জানাবেন। দর্শক, যান্ত্রিক কারণে সংযোগটি আমাদের সাথে স্থাপন করতে পারিনি, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাচ্ছি। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারে চালের আড়ত পরিদর্শন করে তিনি এই কথা বলেন। এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বাস দেন, পণ্যের চড়া দামের লাগাম টানার পাশাপাশি চালের বাজার নিয়ে বিশেষভাবে কাজ করা হবে। মিল মালিকদের সঙ্গে দ্রুতই বৈঠক করা হবে বলে জানান তিনি। সময়ে আমাদের যোগাযোগটা একটু বিচ্ছিন্ন ছিল, ওই সময়টা কিছু লোক হয়তো একটা মানে কি বলবো অব্যবস্থার মধ্যে রেখে 5-7 দিন তাদেরকে মাল সাপ্লাই দেয় নাই। মাল সাপ্লাই না দিলে কি হয়েছে, তাদের যে স্টকে ছিল, আমরা কয়েকটা স্টকে দেখলাম তাদের চাল শেষ হয়ে গেছে। এখন তারা চেষ্টা করতেছে যে বস্তা প্রতি 100 টাকা 150 টাকা বেশিতে বিক্রি করার। আমরা যখন ইম্পোর্টের সিদ্ধান্ত নেই তখন অনেক দেরি হয়ে যায়। তো আমরা এবার একটা ওই যে বললাম যে স্মার্ট ব্যবস্থা থাকবে, আমরা সার্বক্ষণিক বাজার মনিটরিং এ থাকবো, একদিন না। দর্শক, যেমনটা আগেই জানিয়েছিলাম, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি থেকে 2টি ট্রাক উদ্ধার করা হয়েছে। সেই পাটুরিয়া ঘাটে ফেরি ডুবি এবং উদ্ধারের সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, উদ্ধারের কি খবর আছে আপনার কাছে, আর ঘাট কর্তৃপক্ষের কারোর সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, জানাবেন। ধন্যবাদ আপনাকে, আপনি যেমনটি বলছেন, এবং এই মুহূর্তে রয়েছি যে পাটুরিয়া ঘাটে। কিছুক্ষণ আগেই কিন্তু আরেকটি ট্রাকের সন্ধান পেয়েছে এবং যে এটা চট ভর্তি ট্রাক, সেই ট্রাকটা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে পানিতে রয়েছে এবং বিআইডব্লিউটি এর যে রুস্তম সেই জাহাজটি কিন্তু উদ্ধার করেছে। এবং আমরা যদি একটু দেখাই যে রুস্তম সেই ট্রাকটির সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন এবং এখনো তো যে নিউজ এখনো যে নিখোঁজ রয়েছে সেই নিখোঁজ ব্যক্তির কিন্তু সন্ধান এখনো পাওয়া যায়নি। এবং ঘাটগুলোতে আপনি দেখছেন যে অসংখ্য মানুষ অপেক্ষা করছে এবং যারা লোকজন তারাও কিন্তু আপনি দেখছেন যে তারা ভিড় করছে। এবং এখানকার যে নিখোঁজ যে হয়েছে হুমায়ুন কবির, তার পরিবার এখন পর্যন্ত দেখা যায়নি, তবে সেখানে যে উদ্ধার কাজটি সেটাও কিন্তু তারা করছে এবং নেভি এবং ডুবুরিরা অর্থাৎ ফায়ার সার্ভিসরা যৌথভাবেই কিন্তু আসলে মূলত তারা একসঙ্গে কাজ করছে। এবং আমরা যদি একটু কথা বলি যে আমাদের রাজবাড়ী প্রতিনিধিদের আপনার সাথে একটু কথা বলি যে কি অবস্থা দেখছেন এখন পর্যন্ত, উদ্ধারের কি সর্বশেষ? আচ্ছা, গতকালকে শুধু একটা ফেরি দিয়ে আসলে একটি যে উদ্ধারকারী জাহাজ ছিল হামজা, সেটি সকালে কিন্তু 10টার সময় কিন্তু রুস্তম আসলে যুক্ত হয়, আর রুস্তম যুক্ত হয়ে এই মাত্র কিন্তু একটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছে। মূলত অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটা আসলে বলছিলেন এবং আমার সহকর্মী বলছিলেন যে যেহেতু রুস্তম এসে উদ্ধার কাজটি করছে এবং মানে এখন পর্যন্ত কিন্তু যে ফেরি কিন্তু এখনো উদ্ধার হয়নি, তবে এখন পর্যন্ত 3টি ট্রাক কিন্তু উদ্ধার করা হয়েছে। এই ছিল আমার কাছে আরিচা ঘাটের
পাটুরিয়া থেকে ফেরি উদ্ধারের সর্বশেষ খবর, ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ পাটুরিয়া ঘাট থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটাররা কি আসলে ইনফ্লুয়েন্সার? মূলধারা হিসেবে এই পেশা কতটা শক্ত অবস্থানে? যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি কতটা প্রভাব ফেলছে সমাজে? এসব নিয়ে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বলেছে নিউজ 24। বিস্তারিত জানাচ্ছেন আল মুহাইমিনুল খান। সোশ্যাল মিডিয়ার ঘেরাটোপে যেন আটকা পড়েছে নাগরিক জীবন। সকাল শুরু হয় সেলফিতে, কি খাবেন, কোথায় যাবেন, বন্ধুত্ব কিংবা হ্যাংআউট সব যেন চলে গেছে আলাদিনের চেরাগ সোশ্যাল মিডিয়ার হাতে। অনেক পরিমাণ চিকেন, কোন মিট বক্সটা খাবো? ওদের মোটামুটি প্রত্যেকটা মিট বক্স আমার পছন্দ। স্ট্যাটাস, ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার শব্দগুলো এখন যাপিত জীবনের অংশ। সামাজিক মাধ্যমে প্রভাব বিস্তার করা মানুষগুলো নিজেদের পরিচয় দেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা সমাজের গণ্ডি ছাড়িয়ে ঢুকে পড়ছেন রাজনীতিতেও। ফলোয়ারের সংখ্যায় বাড়ে জনপ্রিয়তাও। স্বতঃস্ফূর্তভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচনের প্রচারণা থেকে আলোচনায় ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। প্রার্থীদের জয়ী করতে নিজস্ব জনপ্রিয়তা কাজে লাগিয়ে করেছেন বাড়তি আয়। আপনাকে সত্যি সত্যি মানে ভোট দিবে আপনার কথায়, এইটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। তবে সোশ্যাল মিডিয়ার ব্যক্তিদের ইনফ্লুয়েন্সার বলতে নারাজ আলোচিত অনেকেই। আমি তো কাউকে ইনফ্লুয়েন্সার মনেই করি না। সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে আজকাল, যে আপনার সে নিজেই কিছু জানে না, আবল তাবল ওই টয়লেটে শুয়ে ভিডিও বানাচ্ছে, সে শ্বশুর ব্লগার, শাশুড়ি ব্লগার, জামাই ব্লগার, বউ ব্লগার, ভাই ব্লগার, বোন ব্লগার, পুরো ফ্যামিলির 14 গোষ্ঠী ব্লগার। কিন্তু এগুলা আপনার এটা কি ইনফ্লুয়েন্স করে আপনি আমাকে একটু বলেন। কন্টেন্ট হচ্ছে কোন সেলিব্রিটির বাচ্চার কি হয়েছে, নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ হয়ে সেটির প্রচারণার ফলে একজন ইনফ্লুয়েন্সার তার দর্শকদের মাঝে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। বিদেশে অনেকে একে পেশা হিসেবে নিলেও বাংলাদেশের জন্য এই পেশা খুবই আশঙ্কাজনক। তবে একে শখ বা পার্ট টাইম আয়ের মাধ্যম হিসেবে বিবেচনা করার পরামর্শ জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের। ইনফ্লুয়েন্সার পেশা হিসেবে নেওয়া উচিত, এটাও আমি মনে করি না। এখন এইটা যদি কেউ চিন্তা করে যে আমি টাকার বিনিময়ে কাজটা করব, এটাকে ওই রকম মার্কেট না। এটা আমাদের দেশ যদি এইভাবে চলতে থাকে, আজকে থেকে 10 বছর পরে মেধা শূন্য হয়ে পড়বে। দ্রুত খ্যাতি পেতে অনেক তরুণ তরুণী ইনফ্লুয়েন্সার হতে ছেড়ে দিচ্ছেন লেখাপড়া। যথাযথ জ্ঞানের অভাবে ভুল বার্তা ছড়িয়ে পড়ার শঙ্কা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্বদের। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দুপুরের সংবাদে স্বাগত আরও একবার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পাকিস্তান ইরান দ্বন্দ্ব শুরু হলো। দেশ দুটির মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা ও অভিযোগ। বৃহস্পতিবার ইরানের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে 7 জন নিহতের দাবি করেছে তেহরান। মঙ্গলবার জইশ আল আদলের সদর দফতরে হামলার পাল্টা জবাবে এই হামলা চালালো পাকিস্তান। পাকিস্তানের ভূখণ্ডে ইরানের মিসাইল ও ড্রোন হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এখন তুঙ্গে। জবাবে ইরানের অভ্যন্তরে 7টি অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে 2 মুসলিম প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তেহরান বলছে তারা জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের 2টি শক্ত ঘাঁটি ধ্বংস করতে এই হামলা চালিয়েছিল। তবে তেহরানের এই যুক্তি মানতে নারাজ ইসলামাবাদ। ইরানের হামলার পর তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একই সঙ্গে ইরানের সমস্ত উচ্চ পর্যায়ের সফর স্থগিত করেছে। এমনকি 48 ঘন্টা না যেতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাস বিরোধী একতরফা পদক্ষেপ আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলেও জানিয়েছে ইসলামাবাদ। এদিকে সম্প্রতি পাকিস্তান, ইরাক ও সিরিয়ায় চালানো ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও তেহরান দাবি করে আসছে তাদের এসব হামলা ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো হয়েছে। আসমা তুলি,
নিউজ 24। থাইল্যান্ডের সুফানবুরি প্রদেশে বুধবার আতশবাজির একটি কারখানায় বিস্ফোরণে প্রায় 20 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বিকেলে রাজধানী ব্যাংকক থেকে 120 কিলোমিটার দূরবর্তী প্রদেশটিতে এই ঘটনা ঘটে। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা জানিয়েছে এই ঘটনায় আহতও হয়েছেন অনেকে। কারখানাটি বৈধভাবে করা হয়েছিল কিনা তা জানতে চেয়েছেন থাই প্রধানমন্ত্রী শ্রেথা তাভিসেন। এই দুর্ঘটনার তদন্ত চলছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দুবাইয়ের আবাসন খাতে গেল বছরের শেষার্ধে 47% বিক্রি বেড়েছে, যার আর্থিক পরিমাণ $4,800 কোটি বেশি। স্পেস রিয়েল এস্টেট প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দুবাইয়ের 30টি আবাসিক এলাকার গেল 6 মাসের ব্যবসায়িক কার্যক্রম, বিশেষ করে আবাসিক খাত ও বাজার পর্যবেক্ষণের পর তৈরি করা হয়েছে প্রতিবেদনটি, যেখানে দুবাইয়ের সবচেয়ে প্রতিষ্ঠিত এলাকাগুলোয় বিক্রি কমার কারণ আলোচনা করা হয়েছে। সেই সাথে পুনঃবিক্রয় বা সেকেন্ডারি মার্কেটে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা কিভাবে আবাসন খাতে ভাড়া বৃদ্ধিতে অবদান রেখেছে সেটাও উল্লেখ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির চাহিদা তুলনামূলক বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওপেক। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শীতের প্রকোপ বাড়ায় কিছুটা ব্যাহত হয়েছে অপরিশোধিত তেলের উৎপাদন। ফলে আজ বৃহস্পতিবার $78 উপরে বেড়ে উঠেছে জ্বালানি তেলের দাম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের 28 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল $78.16 দাঁড়িয়েছে। এছাড়া WTI ক্রুডের দাম 34 সেন্ট বেড়ে $72.90 অবস্থান করছে। ওপেক জানিয়েছে 2025 সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দৈনিক চাহিদা 1.85 মিলিয়ন ব্যারেল বেড়ে 106.21 মিলিয়ন ব্যারেলে দাঁড়াবে। গেল বছর 0.3% সংকুচিত হয়েছে জার্মানির অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান সুদহার ও জ্বালানির উচ্চ মূল্য বিশ্বের দুর্বল প্রতিযোগীদের একটিতে পরিণত করেছে ইউরোপের এই বৃহত্তম অর্থনীতিকে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গেল বছরের দেশটির অর্থনীতির এই পতন চলতি বছরের অর্থনীতিকেও প্রভাবিত করবে। কর্মঘণ্টা নিয়ে দেশব্যাপী ট্রেন, ধর্মঘট, জ্বালানি ভর্তুকি কমানোর বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ, এসবই জার্মানির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। গেল বছরের শেষ 3 মাসে পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় জার্মানির জিডিপি 0.3% কমেছে। নিউজ 24 দুপুরের সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নিউজ 24 দুপুরের সংবাদে স্বাগত আরও একবার। এবারে নিউজ 24 স্পোর্টস। কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 10ম আসর। তবে দেশের সবচাইতে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সাদামাটা প্রস্তুতি নিয়ে অসন্তোষ পুরো ক্রীড়া মহলে। টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটের গ্যালারিতে দর্শকদের জন্য রাখা ভাঙা চেয়ারগুলো পুরোপুরি মেরামত করা হয়নি। আগেরবারের মতো এবারও নেই বিপিএল এর কোনো উদ্বোধনী অনুষ্ঠান, নেই বড় কোনো তারকার উপস্থিতিও। ব্র্যান্ডিং নিয়ে ক্রিকেট বোর্ড খুব একটা মাথা না ঘামানোয় দর্শকদের আগ্রহ নেই এই টুর্নামেন্ট নিয়ে। টিকিট বিক্রির প্রথম দিনে মাইকিং করেও দর্শক খুঁজে পায়নি টিকিট বিক্রির দায়িত্বে নিয়োজিতরা। হাতে গোনা কয়েকজনকে টিকিট কিনতে দেখা গিয়েছিল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। আজকেও যথারীতি দর্শক টানতে স্টেডিয়ামের বাইরে করা হয়েছে মাইকিং। দর্শক, যেমনটা বলছিলাম, কাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের 10ম আসর। দুর্দান্ত ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই লিগের। আসরের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন আমাদের সহকর্মী সুখন সরকার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুখন, কাল থেকে তো বিপিএল মাঠে গড়াচ্ছে, প্রচারণার ঘাটতি কিন্তু আমরা আগেই দেখেছি। এবার জানতে চাই, উদ্বোধনীতে কোনো আয়োজন রয়েছে কিনা বিসিবির পক্ষ থেকে?
তা নিয়ে আপনাকে ধন্যবাদ। উদ্বোধনের কথা বলছিলেন, উদ্বোধন হচ্ছে না, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না, কারণ উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য যে আগ্রহ, সেই আগ্রহ বিসিবির নেই এবং বিসিবি আজকে সরাসরি বলে দিয়েছে। কিছুক্ষণ আগেই বিপিএল এর গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তিনি বলে দিয়েছেন যে তারা উদ্বোধনী কোনো অনুষ্ঠান করতে চাচ্ছেন এবং প্রচারণা নিয়ে আমরা বলছি জনসাধারণ প্রচারণা দেখছে না, গণমাধ্যমও বলছে প্রচারণা হচ্ছে না, কিন্তু ইসমাইল হায়দার মল্লিক কিন্তু তিনি খুব খুশি এই যে প্রচারণা হয়েছে। তিনি বলছেন যে প্রচারণা বিসিবি সন্তুষ্ট। আসলে বিসিবিতে যে সাংবাদিকরা আসেন তারা এই লাস্ট 10-15 দিনে যে পরিমাণ সংবাদ উপস্থাপন করেছেন বিপিএল নিয়ে, সেই প্রচারণায় কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে এর চাইতে বেশি প্রচারণা কিন্তু আসলে দরকার নেই বা প্রয়োজন নেই। তবে শুক্রবারে যেহেতু ম্যাচ শুরু হচ্ছে, তাই তিনি প্রত্যাশা করেছেন যে শুক্রবারে যেহেতু ম্যাচ শুরু হচ্ছে, শুক্রবারে বেশিরভাগ মানুষই ছুটিতে থাকবে, ঘরে থাকবেন, যে কারণে বিপিএল দেখার প্রতি তাদের আগ্রহ থাকবে এবং মাঠে তারা নিশ্চিত আসবেন। আমরা আজকে কিন্তু বিসিবিতে খুব ব্যস্ত সময় কাটছে, কারণ বিভিন্ন দলের ক্যাপ্টেনরা কথা বলছে, যেহেতু আগামীকাল ম্যাচ শুরু, ম্যাচ নিয়ে তাদের প্রস্তুতির কথা বলছেন এবং তারা যাদের খেলা তারা বলছেন যে তারা আসলে ভালো করতে চান এবং মাঠের খেলা বেশি মনোযোগী হতে চান। এদিকে কিন্তু এখনো আমাদের বিপিএল এর ট্রফি উন্মোচনের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা একটু ট্রফিটা দেখাতে চাই। ট্রফিটা এখনো উন্মোচন করা হয়নি, ট্রফিটা কিন্তু লাল কাপড়ে ঢাকা আছে এবং এখানে কিন্তু বোর্ড রেডি করা হয়েছে এবং এই ট্রফিটা উন্মোচিত হবে কিছুক্ষণ পরেই এই ট্রফি উন্মোচন হবে এবং আগামীকাল এই ট্রফির জন্যই কিন্তু বিপিএল এর দলগুলি লড়বে এবং বিপিএল এর দলগুলি কিন্তু এই ট্রফিটাই জিততে চাবে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি বিপিএল খুব মানে বিপিএল এর গভর্নিং কমিটির চেয়ারম্যান যারা আছেন তারা কিন্তু এই প্রচারণা নিয়ে কিন্তু সন্তুষ্ট আছেন। সুখন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। কোপা দেল রের শেষ ষোলোতে আজ রাতে মাঠে নামবে সব স্প্যানিশ জায়ান্টরা। রাত 12:30টায় বার্সেলোনা মাঠে নামবে ইউনিয়াস্তাসের বিপক্ষে। আসলে রাতের আরেক ম্যাচে মাঠে গড়াবে মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে আতলেটিকো মাদ্রিদ। এই ম্যাচটি শুরু হবে রাত 2:30টায়। বিপরীতে লিগ টেবিলের 5-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ঢুকছে নিজেদের সাম্প্রতিক ফর্ম নিয়ে। শেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জয় তাদের। শেষ ম্যাচে হেরেছে দুর্বল জিরোনার সাথেও। তাই রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ফর্মের বিচারে পিছিয়ে স্বাগতিক অ্যাটলেটিকো। তবে ম্যাচটা যখন মাদ্রিদ ডার্বি, তখন এর উত্তেজনা ছড়াবে বহুগুণে। দুই প্রতিপক্ষ মাঠে নামবে সম্মান আর ঐতিহ্যের লড়াইয়ে, আর সেই লড়াইটা সবসময় হয় সমানে সমানে। তামিমুর রহমান, নিউজ 24। নিউজ 24 দুপুরের সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির জীবন। নেই এখন আরো ভালো ফ্লেভারের সাথে